হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমাদের টপিক জেরান্ড। চলো শুরু করা যাক। জেরান্ড, GERUND, মনে হতে পারে জিরান্ড, না, জি এর উচ্চারণ হবে না, ওটা জে উচ্চারণ হবে, জেরান্ড। জেরান্ড ক্লিয়ার? তাহলে দেখা যাক। জেরান্ড মানে আমরা কি দেখেছিলাম, যে ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হলে সেটাকে আমরা জেরান্ড বলি। কিন্তু জেরান্ড আমরা কি জানি, জেরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। সেটা আমরা ভার্ব থেকে তৈরি করব, কিন্তু সেটাকে সম্পূর্ণ ভার্ব বলা যাবে না। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ভার্ব প্লাস নাউন। মানে জেরান্ডটা নাউনের মতো ফাংশন করবে, কিন্তু তৈরি হবে কোথা থেকে? ভার্ব থেকে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে। কিন্তু আমাদের কিছু কনফিউশন আছে, সেটা আগে আমরা ক্লিয়ার করব। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। রিড ভার্ব থেকে রিডিং এসছে, এটা মনে হতে পারে আমাদের জেরান্ড, কিন্তু এটা কি জেরান্ড? আমরা টেন্সের চ্যাপ্টারে কী পড়েছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করেছি। এটাও প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করেছি, পার্টিসিপল বা জেরান্ড হিসাবে নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব ফর্ম। তারপরটা দেখা যাক। আই লাইক রিডিং পোয়েট্রি, আমি পদ্য পড়তে পছন্দ করি। তাহলে এখানে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি, এটাকে আমরা বলবো জেরান্ড। কেন জেরান্ড বলবো? কারণ এটা ভার্ব থেকে তৈরি হয়েছে আইএনজি যুক্ত হয়ে, এবং এটা সেন্টেন্সে নাউনের ফাংশন করেছে। কেন নাউনের ফাংশন করেছে? আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়তে ভালোবাসি। ক্লিয়ার? এটা নাউনের মতো ফাংশন করেছে। ক্লিয়ার? কেন নাউনের মতো ফাংশন করেছে? কারণ আমরা কি জানি, নাউনকে আমরা অবজেক্ট করতে পারি। তাহলে এটা আমাদের কিসের অ্যান্সার দিচ্ছে? আই লাইক হোয়াট? আই লাইক রিডিং পোয়েট্রি। তারপরটা দেখো, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং পোয়েট্রি, এটা একটা খুব ইন্টারেস্টিং বা খুব ভালো কবিতা। তাহলে এখানে তো আমরা দেখলাম এটা হলো জেরান্ড, কিন্তু এখানে ইন্টারেস্টিংটা কেন পার্টিসিপল হলো? দুটোই আইএনজি ফর্ম। কেন ইন্টারেস্টিংটা পার্টিসিপল আর কেন রিডিংটা জেরান্ড, সেটা দেখো। এখানে এই ইন্টারেস্টিংটা কাকে কোয়ালিফাই করেছে? এই পোয়েট্রিটাকে। দিস ইজ অ্যান হোয়াট টাইপ অফ পোয়েট্রি, কীরকম ধরনের কবিতা? ইন্টারেস্টিং পোয়েট্রি। তাহলে এই ইন্টারেস্টিংটা কাকে কোয়ালিফাই করছে? নাউন পোয়েট্রিকে। আর আমরা কি জানি, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তার কোনো কোয়ালিটি বোঝায়। তাহলে পোয়েট্রিটার কোয়ালিটিটা কেমন? পোয়েট্রির কোয়ালিটিটা ইন্টারেস্টিং। তাহলে এটা কেন পার্টিসিপল? রিডিংটাকে আর পোয়েট্রিটাকে এখানে আমরা কোয়ালিফাই করার জন্য ব্যবহার করিনি, আমরা সম্পূর্ণ একটা অর্থের জন্য ব্যবহার করেছি, যে আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়তে ভালোবাসি। কিন্তু এখানে যদি আমি লিখতাম আই লাইক রিডিং, আমি পড়তে ভালোবাসি, তাও আমাদের সেন্টেন্সটা কারেক্ট। ক্লিয়ার? কারণ কি, এখানে রিডিংটা আমরা একটা নাউনের মতো ব্যবহার করেছি, যদিও ওটা ভার্ব থেকে তৈরি হয়েছে, তাই আমরা জেরান্ডকে বলি ভার্ব প্লাস নাউন। কিন্তু এখানে ইন্টারেস্টিং পোয়েট্রি, এটা যাতে তোমাদের গুলিয়ে না যায় রিডিং পোয়েট্রির সাথে, তাই এই এক্সাম্পলটা দেখানো, যেখানে রিডিং পোয়েট্রিটাকে আমরা একই অর্থে ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা এই ইন্টারেস্টিংটাকে আমরা পোয়েট্রিটা কেমন পোয়েট্রি সেটা বোঝানোর জন্য ব্যবহার করেছি, যে ওটা ইন্টারেস্টিং পোয়েট্রি। কিন্তু আমরা এখানে কি পোয়েট্রিটাকে কোয়ালিফাই করছি যে আই লাইক কেমন পোয়েট্রি? না, এখানে আমি কি বলছি, আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়তে পছন্দ করি। এটা নয় যে আমি কেমন কবিতা পড়তে পছন্দ করি, এখানে একটা সাধারণ মিনিং যে আমি কবিতা পড়তে পছন্দ করি। আর এটা কবিতাটা কেমন? ইন্টারেস্টিং পোয়েট্রি। পোয়েট্রিটা কেমন? ইন্টারেস্টিং পোয়েট্রি। তাহলে ইন্টারেস্টিংটা এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়েছে, পোয়েট্রি নাউনকে কোয়ালিফাই করেছে। তাহলে এই গেল আমাদের একটা জাস্ট বেসিক কনসেপ্ট। এবারে আমরা পার্টিসিপল তো আমরা শিখে নিয়েছি, এবারে আমরা জেরান্ডের একদম ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করে নেবো। দেখো, অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য ভার্ব, অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য ভার্ব মানে কি, জেরান্ডকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। কীরকমভাবে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এখানে স্মোক ভার্ব থেকে আমরা স্মোকিংটাকে তৈরি করেছি, এখানে স্মোকিংটা আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, এবং কেমন হিসাবে ব্যবহৃত হয়েছে? নাউনের মতো। আমরা কি জানি, নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে হোয়াট ইজ ইনজুরিয়াস টু হেলথ? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ।
জেরান্ড স্মোকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে ওয়াক ভার্ব থেকে আমরা ওয়াকিং করেছি, এটা আমরা নাউনের মতো ব্যবহার করেছি। আর যদি আমরা ভার্ব প্লাস নাউনকে একসাথে ব্যবহার করি এবং সেটা নাউনের মতো ব্যবহার হয়, তাহলে আমরা সেটাকে কি বলি? জেরান্ড। তাহলে এখানেও ওয়াকিংটাও একটা জেরান্ড সাবজেক্ট হিসাবে। যেমন রিডিং ইজ মাই প্যাশন, পড়া আমার প্যাশন, তাহলে রিডিং আমাদের রিডিং জেরান্ড। রাইটিং ইজ হেল্পফুল টু ইমপ্রুভ স্পেলিং মিস্টেক, লেখা বানান ঠিক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রাইটিংটা এখানে কি আমাদের জেরান্ড সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। প্লাউইং ইজ দ্য মেন প্রফেশন অফ দ্য ভিলেজার্স, চাষবাস গ্রামের লোকেদের মেন প্রফেশন বা মেন জীবিকা অর্জনের উপায়। তাহলে প্লাউইংটা আমাদের এখানে কি জেরান্ড। এখানে প্রত্যেকটাই আমরা জেরান্ডকে সাবজেক্ট হিসাবে ব্যবহার দেখলাম। এরপরে এক্ষুনি আমরা দেখব জেরান্ডকে আমরা কীভাবে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি বা অবজেক্ট অফ দ্য ভার্ব কীভাবে ব্যবহার করতে পারি। দেখো, আই লাভ ইটিং বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ভার্ব থেকে তৈরি হয়েছে আইএনজি যুক্ত হয়ে ইটিং, তাহলে এটা আমাদের কীরকম ব্যবহার হয়েছে? নাউনের মতো। আই লাভ ইটিং বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই এটা আমাদের কি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর আমরা কি জানি অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে, তাই এখানে আমরা কি লিখেছি? অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে, কারণ আমরা কি জানি ভার্বের পরে অবজেক্ট বসে। তাহলে এখানে ইটিংটা হচ্ছে ইটিং বিরিয়ানি হয়ে ইটিংটা হয়ে গেল আমাদের জেরান্ড। আই হেট টেলিং লাইজ, আমি মিথ্যে কথা বলা অপছন্দ করি, তাহলে টেল ভার্ব থেকে এসছে টেলিং, তাহলে টেলিংটা হয়ে গেল আমাদের জেরান্ড অবজেক্ট। সি লাইকস স্লিপিং, সে ঘুমোতে পছন্দ করে, তাহলে স্লিপ ভার্ব থেকে এসছে স্লিপিং জেরান্ড অবজেক্ট। আই লাইক টিচিং ইংলিশ, আমি ইংলিশ পড়াতে পছন্দ করি, তার টিচ ভার্ব থেকে এসছে টিচিং, এটাও একটা জেরান্ড অবজেক্ট। জিন্নাত লাইকস কুকিং, জিন্নাত রান্না করতে পছন্দ করে, তাহলে কুক ভার্ব থেকে এসছে কুকিং, এটাও অবজেক্ট। প্রথমটাতে আমরা দেখলাম কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় আমরা দেখলাম অবজেক্ট হিসাবে জেরান্ডের ব্যবহার। একটা জিনিস মাথায় রাখবে, ভার্ব প্লাস আইএনজি জেরান্ড হয় যদি সেটা নাউনের মতো ব্যবহার হয়। নাউনের কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার করতে চাও সম্পূর্ণরূপে, প্লেলিস্টে গিয়ে নাউনের পুরো কনসেপ্ট আছে, দেখে নিও। তাহলে এরপরে আমরা আরও জেরান্ডের ব্যবহার দেখব। তাহলে এখন আমরা জেরান্ডের 3 নম্বর ব্যবহার দেখব। দেখা যায় অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মানে কি প্রিপোজিশনের পরে বসবে জেরান্ড। কীরকমভাবে ব্যবহার হবে দেখা যাক। হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়াটা তার কাছে খুবই প্রিয়। তাহলে অফ মানে আমরা জানি একটা প্রিপোজিশন, তারপরে বসেছে রিডিং, রিড ভার্বের সাথে আইএনজি যোগ, এটা একটা জেরান্ড। হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়াটা তার কাছে খুবই প্রিয়। তারপরটা কি? আই অ্যাম এগেনস্ট টেলিং লাইজ, আমি মিথ্যে কথা বলার বিরুদ্ধে। এখানে এগেনস্ট একটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে কি বসেছে জেরান্ড। সাকসেসফুল পারসনস বিলিভ ইন ওয়ার্কিং হার্ড, সফল ব্যক্তিরা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। ইন প্রিপোজিশন, তারপরে কি বসেছে ওয়ার্কিং, ক্লিয়ার জেরান্ড। উই আর টায়ার্ড অফ ওয়াকিং, আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম, তাহলে অফ প্রিপোজিশন ওয়াকিং জেরান্ড। হি বিকেম রিচ বাই সেলিং বুকস, সে বই বিক্রি করে করে বড়লোক হয়ে গেছিল, তাহলে বাই জেরান্ড, বাই প্রিপোজিশন সেলিং জেরান্ড, ক্লিয়ার। তারপরটা দেখা যাক কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, জেরান্ড ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হবে। কীরকমভাবে ব্যবহার হবে একটা সেন্টেন্স দেখব, তারপরে আমরা বুঝব। হোয়াট আই ডিটেস্ট মোস্ট ইজ স্মোকিং, সব থেকে আমি কোন জিনিসটা ঘৃণা করি সেটা হচ্ছে কি স্মোকিং, স্মোকিং একটা জেরান্ড। তার আগে কি বসেছে ভার্ব ইজ, ভার্বের পরে বসবে এবং ওই জেরান্ডটা ভার্বের পরে বসে যে একটা অর্থ সম্পূর্ণ করবে সেটা কার সম্বন্ধে বলবে? সাবজেক্ট সম্বন্ধে। ভার্বের পরে বসে একটা অর্থ সম্পূর্ণ করবে, কিন্তু ওটা ভার্ব নয়, ওটা জেরান্ড। কার সম্বন্ধে বলবে? একটা সাবজেক্টের সম্বন্ধে। তাহলে এই ডিটেস্ট স্মোকিং কে করে? আই ডিটেস্ট, হোয়াট আই ডিটেস্ট মোস্ট ইজ স্মোকিং, আমি সব থেকে বেশি ঘৃণা কী করি? ধূমপান। তাহলে এই স্মোকিংটা যে ঘৃণা করি এটা
কার বাড়তি ইনফরমেশন? আই এর, আমার। তারপরটা দেখা যাক, মাই হ্যাবিট ইজ রিডিং টিল লেট অ্যাট নাইট। আমার অভ্যাস কি? রাত জেগে পড়া। তাহলে ইজ একটা ভার্ব, রিডিং জেরান্ড, ভার্বের পরে বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং এই জেরান্ডটা কার সম্বন্ধে বলছে? মাই সম্বন্ধে, মাই হ্যাবিট সম্বন্ধে, মানে সাবজেক্ট সম্বন্ধে। তাহলে সাবজেক্ট সম্বন্ধে একটা ক্লিয়ার ইনফরমেশান দেবে যখন কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হবে, ভার্বের পরে বসবে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, হিজ উইকনেস ইজ ড্রিঙ্কিং। তার দুর্বলতা কি? মদ্যপান করা। তাহলে এখানে ড্রিঙ্কিংটা একটা জেরান্ড, এই ড্রিঙ্কিংটা সাব ভার্বের পরে বসেছে এবং এই জেরান্ডটা কার সম্বন্ধে বলছে? সাবজেক্ট সম্বন্ধে। ক্লিয়ার? তারপরটা কি, হিজ হবি ইজ রিডিং। তার পেশা কি? পড়াশোনা করা। ক্লিয়ার? তাহলে এখানে ভার্বের পরে এই জেরান্ডটা বসেছে এবং কার সম্বন্ধে বলছে? এই সাবজেক্টটা সম্বন্ধে। তাহলে যখন আমরা জেরান্ডকে কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসাবে লিখব তখন আমরা দেখছো কি ভার্বের টেন্স দিয়ে লিখছি? আমরা বি ভার্বের ইউজ করে আমরা সেন্টেন্স লিখছি, কারণ আমরা কি জানি বি ভার্বের পরে যে একটা কমপ্লিমেন্ট বসাই আমরা, সেটা সাবজেক্টেরই একটা বাড়তি ইনফরমেশান। ক্লিয়ার? আর আমরা কি দেখেছি, ডু ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা অবজেক্ট বসাতে হয়, তাই সেটাকে আমরা কমপ্লিমেন্ট অফ ভার্ব করতে পারবো না, তাই এটাকে আমরা বি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করেছি, তবেই ওটা আমরা কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসাবে লিখতে পারবো। তারপরটা দেখো, কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে দুটো ওয়ার্ড পাশাপাশি বসবে, জেরান্ড আর যে কোনো একটা ওয়ার্ড, এবং ওই জেরান্ডটা তার পাশের ওয়ার্ডটাকে কোয়ালিফাই করবে। দেখো, ইট ইজ ইউজলেস টকিং টু হিম। তার সাথে কথা বলাই বেকার। তাহলে এখানে টকিংটা হচ্ছে আমাদের জেরান্ড, তাহলে এখানে টকিংটাকে আমরা জেরান্ড হিসাবে ব্যবহার করলাম, কিন্তু কার মতো ব্যবহার করলাম? কেস ইন অ্যাপোজিশন, ওই জেরান্ডটা পাশের ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে। তারপরটা কি, ইট ইজ নো ইউজ রানিং আফটার দ্য শ্যাডোজ। ছায়ার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। তাহলে কি, রানিং হয়ে গেল আমাদের জেরান্ড, ইউজটাকে আমরা তার পাশে লিখেছি এবং ইউজটাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কেস ইন অ্যাপোজিশন। ইট ওয়াজ ফুলিশ অফ হিম, ইট ওয়াজ ফুলিশ অফ হিম উইপিং অ্যালোন। সে বোকার মতো একা কাঁদছে, সে বোকার মতো একা কাঁদছে। তাহলে উইপিংটা হয়ে গেল আমাদের জেরান্ড, কাকে কোয়ালিফাই করছে? এই হিমটাকে। তাহলে এটাও আমাদের একটা কেস ইন অ্যাপোজিশন, পাশাপাশি দুটো ওয়ার্ড বসিয়েছি, একটা আর একটাকে কোয়ালিফাই করছি, জেরান্ডটা হিমটাকে কোয়ালিফাই করছে। ক্লিয়ার? তাহলে এইরকমভাবে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি, তোমরা বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করবে। আর একটা ইউজ যেটা আমরা সচরাচর খুব কম করে থাকি, তবু আমরা দেখে নেব, অ্যাবসলিউট ইউজ, যেটা তোমরা পার্টিসিপেলের চ্যাপ্টারে অ্যাবসলিউট ইউজ শিখে গেছো। যদি তোমরা কনফিউশন থাকে, পার্টিসিপেলের চ্যাপ্টারে গিয়ে অ্যাবসলিউটটা ডিটেলে জেনে নাও, তবেই তোমরা এটা বুঝতে পারবে। ড্রিঙ্কিং বিং হিজ উইকনেস উই ডিড নট টেক হিম উইথ আস। ড্রিঙ্কিং বিং হিজ উইকনেস, মদ্যপান তার দুর্বলতা হওয়ার কারণে, উই ডিড নট টেক হিম উইথ আস, তাকে আমাদের সাথে নিয়ে যায়নি। তাহলে এখানে ড্রিঙ্কিংটা হয়ে গেল আমাদের একটা কি জেরান্ড, আর বিংটা আমরা কি জানি? আমরা অ্যাবসলিউট হিসাবে ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? তোমরা অ্যাবসলিউট চ্যাপ্টারটা দেখো পার্টিসিপেলে গিয়ে, তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের জেরান্ডের ব্যবহার। এরপরে আমরা কিছু একদম ক্রিটিক্যাল ব্যবহার দেখে নেব, যেটা আমরা সচরাচর সেন্টেন্সে ইউজ করে থাকি জেরান্ড, কিন্তু আমরা বুঝতে পারি না ওটা জেরান্ড নাকি আমরা অন্য কিছুভাবে ব্যবহার করব, কিন্তু আমরা প্রায় ওই সেন্টেন্সটা ইউজ করে থাকি। এই কনসেপ্টটা অবশ্যই মন দিয়ে দেখো, এক্ষুনি আমরা শিখবো এই কনসেপ্টটা। এখন আমরা জেরান্ডের খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেব, যেটা আমরা সচরাচর ভুল করে থাকি, কিন্তু আজকের পর থেকে আমরা কোনো ভুল করব না। খুব মনোযোগ সহকারে দেখো, পজেসিভ কেস প্লাস জেরান্ড, তার মানে কি? পজেসিভ কেসের পর আমরা জেরান্ড ব্যবহার করব। কিভাবে করব দেখো, প্লিজ এক্সকিউজ মি অথবা মাই কামিং লেট। আমার দেরি করে আসার জন্যে আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা এখানে মি বসাবো না মাই বসাবো? আমরা প্রোনাউনের চ্যাপ্টারে পজেসিভ কেস দেখে নিয়েছি, সেখানে আমরা কি জানি? মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, মাইটা হচ্ছে কি পজেসিভ কেস, কারণ মাই মানে আমার। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে,
এই জন্যেই কিন্তু আমি গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা লক্ষ্য করবে স্টেপ বাই স্টেপ এসেছি। আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করিনি। কেন করিনি? যাতে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জন্যেই কিন্তু আমি স্টেপ জাম্প করিনি। খুব ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে প্লিজ এক্সকিউজ মাই কামিং লেট। কেন মি হবে না? কারণ মি হচ্ছে একটা অবজেক্টিভ কেস, আর আমরা কি জানি মাই পজিটিভ কেস। আর কামিংটা তাহলে আমাদের কি হয়ে গেল? জেরান্ড। এখানে আমরা কাম বসাতে পারবো না, আমাদেরকে কামিংই বসাতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখো, উই রিজয়েসড অ্যাট হিম বিং প্রমোটেড। তার প্রমোশন পাওয়ার জন্যে আমরা আনন্দ করেছিলাম। তাহলে এখানে হিজ হবে না হিম হবে? হিম হবে? হিম হবে না। কেন হবে না? কারণ আমরা হিম কি জানি? হিম হচ্ছে একটা অবজেক্টিভ কেস, আর হিজটা কি? পজেসিভ কেস। আমরা কিন্তু প্রোনাউনের চ্যাপ্টারে পজেসিভ কেস একদম ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার করেছি। তারপরে এটা কি? জেরান্ড, বি ভার্বের সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? তাহলে কি? উই রিজয়েসড অ্যাট হিজ বিং প্রমোটেড। তার প্রমোশন পাওয়ার জন্যে আমরা আনন্দ করেছিলাম। তারপরটা কি? ডু ইউ মাইন্ড মাই মি সিটিং হেয়ার। তুমি কি কিছু মনে করবে আমি যদি এখানে বসি? তাহলে এখানে মাই হবে না মি হবে? অবশ্যই মাই হবে। কেন? আমরা কি জানি মি হচ্ছে একটা অবজেক্টিভ কেস আর মাই পজেসিভ কেস। তাহলে কি? ডু ইউ মাইন্ড মাই সিটিং হেয়ার। আমি যদি এখানে বসি তুমি কিছু মনে করবে? তাহলে সিটিংটা হয়ে গেল আমাদের জেরান্ড। পজিটিভ কেসের পরে আমরা কি বসেছি? জেরান্ড। তারপরটা দেখা যাক। তারপরটাও সেম, আই অ্যাম সরি ফর মি মাই বিং লেট। তাহলে আমরা কি জানি? মি আমরা জানি অবজেক্টিভ কেস, আর আমরা কি বসাবো? মাই পজিটিভ কেস, তারপরে বিং। তাহলে কি? আই অ্যাম সরি ফর মাই বিং লেট। আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। তারপরটা কি? নোবডি ক্যান প্রিভেন্ট মাই মি গোয়িং দেয়ার। তাহলে আমরা কি জানি? মি হচ্ছে অবজেক্টিভ কেস, হবে কি? পজিটিভ, তারপরে জেরান্ড। তাহলে আমাদের সেন্টেন্স কি হবে? নোবডি ক্যান প্রিভেন্ট মাই গোয়িং দেয়ার। সেখানে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে যখনই আমরা এইরকম সেন্টেন্স লিখব এবং জেরান্ডের আগে আমরা একটা পজিটিভ কেস নেব, তখন আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে আমরা যেন ওখানে অবজেক্টিভ কেস বসিয়ে না দিই, আমাদের পজিটিভ কেসই বসাতে হবে। যদি তোমাদের কেস সম্পর্কে প্রবলেম থাকে তোমরা প্রোনাউন বা নাউনের চ্যাপ্টারে গিয়ে শিখে নিতে পারো। তারপরটা কি? তারপরটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটু কনফিউশন আছে, কিন্তু আমরা কনফিউশন ক্লিয়ার করে দেবো। দেয়ার ইজ নো চান্স অফ দ্য মিল্কস টার্নিং সাওয়ার। দুধটা টক হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা কি বলবো? মিল্ক বলবো না মিল্কস বলবো? অবশ্যই মিল্কস বলবো তো, দুধ এর। কিন্তু এখানে আমরা মিল্কস বলবো না, কারণ যখন লাইফলেস কোনো থিং হবে, লাইফলেস থিংটা যখন জেরান্ড বসবে এবং তার আগে লাইফলেস কোনো একটা অবজেক্ট বা থিংয়ের নাম আমরা বলবো, তখন সেটাকে আমরা পজিটিভ কেস করতে পারবো না। আমরা নাউনের চ্যাপ্টারে কি, আমরা কেসের চ্যাপ্টারে কি পড়েছিলাম? যে লাইফলেস থিংকে পজিটিভ করা যায় না। তাহলে আমরা এখানে কি লিখবো? দেয়ার ইজ নো চান্স অফ দ্য মিল্ক টার্নিং সাওয়ার। দেয়ার ইজ নো চান্স অফ দ্য মিল্ক টার্নিং সাওয়ার। দুধটা টক হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা এখানে মিল্কের সাথে অ্যাপোস্ট্রফে এস বসিয়ে পজিটিভ আমরা করব না। ক্লিয়ার? তারপরটা দেখো, দেয়ার ইজ ডেঞ্জার অফ দ্য রুফস ফলিং ইন দ্য রেন। বৃষ্টিতে ছাদটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এক্ষুনি শিখে এসেছি যে জেরান্ডের আগে কোনো অবজেক্ট বা থিংকে নাম বোঝালে সেটাকে আমরা কি করব? পজিটিভ কেস করব না। তাহলে এখানে রুফের পরে যে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েছি এটাকে আমাদের ভুল। তাহলে আমরা কি লিখব? দেয়ার ইজ ডেঞ্জার অফ দ্য রুফ ফলিং ইন দ্য রেন। এই বৃষ্টিতে ওই ছাদটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিপদ রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যদি কোনো ব্যক্তি মানে যাদের প্রাণ আছে সেরকম জিনিস বোঝায় এবং তারপরে জেরান্ড বসে, তার আগে আমরা পজিটিভ কেস বসাবো। কিন্তু এমন কোনো জিনিস যার প্রাণ নেই তারপরে যদি জেরান্ড আমরা বসাই সেটাকে কোয়ালিফাই করার জন্য, তাহলে সেইটাকে আমরা
অ্যাপোস্ট্রফে এস বসিয়ে পজেসিভ কেস করব না। তাহলে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আরও দুটো কনসেপ্ট আছে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটাও আমরা দেখব। এখন এই জেরান্ডের আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব। এটা আমরা ইউজ করে থাকি কিন্তু আমরা কনফিউজ থাকি যেটাকে আমরা কিভাবে ইউজ করতে হয়। দেখো, কম্পাউন্ড জেরান্ড। কম্পাউন্ড জেরান্ড নামটা শুনেই আমরা আটকে উঠতে পারি, ওরে বাবা কম্পাউন্ড জেরান্ড, সে আবার কী জিনিস, কিন্তু একদম সহজ, আমরা বুঝে নেব। হ্যাভিং অথবা বিং, এই হ্যাভিং বা বিংয়ের সাথে যখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্বের ব্যবহার করব সেটাকে আমরা বলবো কম্পাউন্ড জেরান্ড। রুলস থেকে মাথা ঘুরতে পারে, এক্সাম্পল দেখলে মাথা আর ঘুরবে না, মাথা কাজ করা শুরু করবে। দেখো, হি ইজ ফন্ড অফ বিং প্রেজড। হি ইজ ফন্ড অফ বিং প্রেজড, তাহলে কি, যদি এটাকে আমরা বাংলা অর্থ করি কি দাঁড়াবে, যে সে পছন্দ করে প্রশংসিত হতে। তার মানে কি, লোকে তার প্রশংসা করুক, সে সেটা পছন্দ করে। তাহলে দেখো, এখানে এই বিং প্রেজড আমরা একসাথে লিখেছি, দুটোকে একসাথে আমরা কি বলবো, কম্পাউন্ড জেরান্ড। এটার ব্যবহার হয়তো তোমরা জেনে থাকতেই পারো যেটা এরমভাবে ব্যবহার করতে হয়, কিন্তু এটাকে কি তোমরা জানতে, এটাকে বলে কম্পাউন্ড জেরান্ড। যখন হ্যাভিং বা বিং একটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে নিয়ে বসবে সেটাকে আমরা একসাথে বলবো কম্পাউন্ড জেরান্ড। যেমন কি, হি ইজ ফন্ড অফ বিং প্রেজড, সে প্রশংসিত হতে পছন্দ করে। বিং প্রেজড আমরা একসাথে বসিয়েছি, ক্লিয়ার। তারপরে দেখো, দুটোকে একসাথে আমরা বলবো কম্পাউন্ড জেরান্ড। পরের এক্সাম্পলটা দেখো, হি ইজ অ্যাফ্রেড অফ বিং পানিশড। সে ভয়ে আছে যদি তাকে কেউ শাস্তি দেয়, মানে কি, সে শাস্তির ভয় পাচ্ছে। হি ইজ অ্যাফ্রেড অফ বিং পানিশড, হয়তো সে কোনো ভুল করেছে, সে মনে মনে ভয় পাচ্ছে যে সে শাস্তি পেতে পারে। হি ইজ অ্যাফ্রেড অফ বিং পানিশড, তাহলে কি, বিং পানিশডকে আমরা একসাথে কি বলবো, কম্পাউন্ড জেরান্ড। এইরকম সেন্টেন্সের ইউজগুলো কিন্তু ভালো করে তোমরা শিখে রাখো এবং প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে এটা তোমরা গুলিয়ে ফেলবে। এইরকম সেন্টেন্স আমরা কেন শিখছি, আমরা শুধু কেন সিম্পল সেন্টেন্সে আমরা লিখবো, আমরা একটু নতুনত্ব আনবো, সেন্টেন্সে ভ্যারাইটি আনবো। এই জন্যই কিন্তু আমাদের ডিটেলসে শেখা, যাতে তোমরা সেন্টেন্সে ভ্যারাইটি আনতে পারো। তারপরটা দেখো, উই হিয়ার অফ ইজ হ্যাভিং অন এ প্রাইজ। প্রাইজড হবে না, প্রাইজ হবে। উই হিয়ার অফ ইজ হ্যাভিং অন এ প্রাইজ, আমরা সে যে একটা প্রাইজ জিতেছে সেটা আমরা শুনেছি। উই হিয়ার অফ ইজ হ্যাভিং অন এ প্রাইজ, সে যে একটা প্রাইজ জিতেছে সেটা আমরা শুনেছি। তাহলে হ্যাভিং এর পরে কি বসেছে, পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব, উইন থেকে এসছে অন, তাহলে হ্যাভিং এর পরে বসেছে অন। এরকম সেন্টেন্সের ব্যবহার ভালোভাবে শিখে রাখবে। আই অ্যাম গিলটি অফ হ্যাভিং ডিসিভড মাই ফ্রেন্ড, তার মানে কি, আমি আমার বন্ধুকে ডিসিভ করেছি, মানে কি প্রতারণা করেছি, তার জন্য আমি অপরাধী বা আমি অপরাধে ভুগছি। তাহলে কি দেখো, হ্যাভিং এর পরে কি বলেছে, ডিসিভ থেকে এসছে ডিসিভড, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, তাহলে কি আই অ্যাম গিলটি অফ হ্যাভিং ডিসিভড মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে আমি যে প্রতারণা করেছি তার জন্য আমি অপরাধী, আমি গিলটি ফিল করছি তার জন্য। ক্লিয়ার, এই হচ্ছে এর মানে। তাহলে কম্পাউন্ড জেরান্ড কখন ব্যবহার করবে, হ্যাভিং বা বিং এর সাথে যদি আমরা পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব ব্যবহার করি এবং সেটাকে আমরা নাউনের মতো ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে সাহায্য করবে। আরও অনেক রকম তোমরা যেসব সেন্টেন্স ভাবছো এরকমভাবে লিখবে, এরকমভাবে লিখতে পারো। ক্লিয়ার। তারপরটা আরেকটা জেরান্ডের আমরা লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে, সেটা আমাদের জানা দরকার। দেখো, কম্পাউন্ড নাউন অ্যাজ জেরান্ড। কম্পাউন্ড নাউনকে আমরা জেরান্ড হিসাবে ব্যবহার করব। আমরা কম্পাউন্ড নাউন কি সেটা আমরা নাউনের চ্যাপ্টারে ভালো করে শিখে এসেছি। এই জন্যেই কিন্তু আমি বারবার বলছি, স্টেপ বাই স্টেপ গ্রামার শিখলে আমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যারা কম্পাউন্ড নাউনটা জানো না, তবু আমি বলে দিচ্ছি, যখন দুটো নাউন আলাদা আলাদা নাউন ওয়ার্ডকে আমরা একসাথে জুড়ে দিই এবং সেটার একটা আলাদা অর্থ প্রকাশ পায়, যেমন রিড মানে পড়া, আমরা সবাই জানি, আর রুম মানে কি ঘর। কিন্তু যখন আমরা বলছি রিডিং রুম, তখন মানেটা কি হচ্ছে, পড়ার ঘর, মানেটা চেঞ্জ হয়ে গেল। দুটো নাউন ওয়ার্ডকে একসাথে বসালাম এবং সেটা একটা অন্য মানে হয়ে গেল, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। তোমরা কম্পাউন্ড নাউনের চ্যাপ্টারটা অবশ্যই দেখে নেবে যদি তোমাদের প্রবলেম হয়। তাহলে দেখো, কম্পাউন্ড নাউন অ্যাজ
জেরান্ড কীরকমভাবে আমরা তৈরি করব। ওয়াকিং স্টিক, আমরা যে যারা ওই হাঁটা, যাদের পা হাত পা অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, তারা যে বা বুড়ো হয়ে গেলে অনেকে লাঠি নিয়ে হাঁটে, তাকে বলে ওয়াকিং স্টিক। তাহলে ওয়াক ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি, তার সাথে আমরা একটা নাউন যোগ করে দিয়েছি। ওয়াকিং মানে আলাদা, স্টিক মানে আলাদা। যখন আমরা ওয়াকিং স্টিক করলাম, আমরা একটা আলাদা মিনিং পেলাম, যে লাঠি নিয়ে আমরা হাঁটি সেটাকে বলে ওয়াকিং স্টিক। তারপরটা কি, রাইটিং টেবিল। রাইটিং মানে আলাদা, টেবিল মানে আলাদা, দুটোকে যখন আমরা একসাথে জুড়লাম আমাদের একটা মিনিং তৈরি হলো রাইটিং টেবিল। পরটা কি, রিডিং রুম, পড়ার ঘর, যেটা আমি বললাম। সিটিং রুম, বসার ঘর, সিট মানে বসা, রুম মানে ঘর, যখন আমরা সিটিং রুম করলাম একটাই অর্থ প্রকাশ পাবে, বসার ঘর। টকিং ক্যাট, কথা বলা বিড়াল। তোমরা আগে দেখবে মোবাইলে একটা অ্যাপ ছিল, তুমি একটা বিড়ালকে যা বলবে সে তোমাকে ঘুরিয়ে সেইটা বলতো, এটা খুব মজার ছলে বলতো, যেটা আমাদের শুনতে ভালো লাগতো, ওটাকে বলা হয় টকিং ক্যাট। টক মানে কথা বলা, ক্যাট মানে বিড়াল, যখন আমরা বলছি টকিং ক্যাট, কথা বলা বিড়াল, একটাই মিনিং হয়ে গেল। ডাইনিং রুম মানে খাবার ঘর। তাহলে দেখছো কিভাবে আমরা কম্পাউন্ড জেরান্ড তৈরি করি, প্রত্যেকটা কিন্তু আমরা আইএনজি যোগ করেছি ভার্বগুলোর সাথে। তাহলে ক্লিয়ার, এর সাথে সাথে আমাদের জেরান্ড কমপ্লিট। বেসিক যে জেরান্ডগুলোকে আমরা সচরাচর ব্যবহার করি, এছাড়া আমরা ডিটেলসে কিছু কনসেপ্ট শিখলাম। তোমাদেরকে কিন্তু কাজ হবে এইগুলোকে কিন্তু প্র্যাকটিস করা। যদি তোমরা এই কনসেপ্টটা শুধু শিখে ভেবে রাখো যে তোমরা শিখে যাবে, তাহলে কিন্তু ভুল করছো। তোমাদেরকে কি করতে হবে, এই কনসেপ্টটা শেখার পর অবশ্যই কিন্তু তোমাদেরকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। যদি তোমরা সেন্টেন্স তৈরি না করো, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি এটা ভুলে যাবে। কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।